हाई स्टूडेंट्स आमी दीपानिता मैडम आज के आलोचना करब सामुद्रिक अवक्षेप निये। एटा थार्ड सेमिस्टार अर्थात जारा सद्य 12 उठेছ निउ सिलेबासे तादेर बारिमंडल चैप्टारटीते आछि। बारिमंडल एकटी बड़ो चैप्टार जेखाने 10 घंटार क्लास। आज के आमी एटा नवम पर्वे आछि सामुद्रिक अवक्षेप। एर आगे जे 8टा पर्वे क्लास करे देया आछे समुद्र तलदेशेर भूप्रकृति, समुद्र जलेर उष्णता, लवणता, समुद्र থেকে কী কী খাদ্য, শক্তি সম্পদ এবং কী কী খনিজ পাওয়া যায়। তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমার চ্যানেলে গেলে তোমরা দেখবে পরপর চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা শুধু নয়, সঙ্গে এমসিকিউ, তোমাদের যত ধরনের এমসিকিউ হয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম যত এমসিকিউ বেরোবে সমস্ত রকমের এমসিকিউ आलोचना করে দেওয়া আছে। তাই অবশ্যই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের লাইক আমাকে আরও বেশি করে ক্লাস করতে ইন্সপিরেশন দেবে। সামুদ্রিক অবক্ষেপ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা স্থলভাগ ক্ষয়প্রাপ্ত হয় ও তা পরিবাহিত হয়ে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। দেখো এই যে বললাম বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা যে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ সঞ্চিত হচ্ছে, এ বাদ দিয়েও কিন্তু সমুদ্রের তলদেশে কিছু কিছু পদার্থ আছে, যেমন আগ্নেয়গিরির অগ্নুদ্গমের ফলে, তবে সেটা সবসময় অজৈব পদার্থ। কিন্তু কিছু কিছু জৈব, যেমন আমরা প্রবালের কথা জানি, ঝিনুক, মুক্তা, মানে জৈব উপাদানগুলো সমুদ্র তলদেশে সঞ্চিত হয়। আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে আর কী কী জিনিস সঞ্চিত হয় বা সামুদ্রিক অবক্ষেপের মধ্যে পড়ে। আচ্ছা, এটা বললাম প্রাকৃতিক শক্তি দ্বারা যে ক্ষয়প্রাপ্ত জিনিসগুলো স্থলভাগ থেকে আসে। এছাড়া বিভিন্ন সাগর মহাসাগরে যে সমস্ত জীবজন্তু বাস করে ও উদ্ভিদ জন্মায়, তাদের দেহাবশেষ থেকে সামুদ্রিক সঞ্চয় গড়ে ওঠে। কোটি কোটি বছর ধরে এই সঞ্চিত পদার্থ ভূ অভ্যন্তরের তাপ ও চাপে কালক্রমে কঠিন স্তরীভূত শিলায় পরিণত হয়ে যায়। তাহলে এই যে পদার্থগুলো, সেগুলো উপরে তো জলরাশির চাপ আছেই, তারপরে বারে বারে সঞ্চয় হচ্ছে এবং কোটি কোটি বছর ধরে এই সঞ্চয়ের ফলে ভূ অভ্যন্তরস্থ যে তাপ, অর্থাৎ ম্যাগমার যে পরিচলন স্রোত ঘটছে তার উপরের স্তরেই তো সমুদ্র তলদেশটা। এই তাপ এবং উপরের চাপ, তাতে এই সঞ্চিত পদার্থগুলো কঠিন হয়ে স্তরীভূত শিলায় পরিণত হয়। সামুদ্রিক সঞ্চয়, ওশান ডিপোজিট, সমুদ্র তলদেশে সঞ্চিত সর্বপ্রকার জৈব অজৈব পদার্থসমূহকে সামুদ্রিক সঞ্চয় বলা হয়। বিভিন্ন সমুদ্রবিজ্ঞানী বিভিন্নভাবে সামুদ্রিক সঞ্চয়ের সংজ্ঞা দিয়েছেন। ভারতীয় সমুদ্রবিজ্ঞানী শর্মা এবং ভাটালের মতে সমুদ্র সঞ্চয় হল সমুদ্রের তলদেশে সঞ্চিত পলিরাশির অসম্বন্ধ স্তর। দ্য আনকনসলিডেটেড লেয়ার অফ সেডিমেন্টস কমনলি নোন অ্যাজ মেরিন ডিপোজিটস। তাহলে সমুদ্র সঞ্চয় হলো সমুদ্রের তলদেশে সঞ্চিত পলিরাশির অসম্বন্ধ স্তর। সবটাই যে একসঙ্গে একত্র সঞ্চিত হয়েছে, একত্রে স্তরীভূত হয়েছে তা নয়। এই আনকনসলিডেটেড ব্যাপারটা বলতে চাইছে এই যে বারে 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 সঞ্চিত পলিরাশি, তাই এটা হচ্ছে অসম্বন্ধ স্তর। তাই বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি দেখা যায়। বিভিন্ন ধরনের মানে কোথাও চুনাপাথরের আধিক্য বা কোথাও অন্য খনিজের আধিক্য। ভূবিজ্ঞানী ও সমুদ্রবিজ্ঞানী F.J. মঙ্কহাউস, এই এখানে তো বানানগুলো ভুল হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। এক সেকেন্ড, বানানগুলো একটু কারেকশন করে দিন, নাহলে তোমাদেরও এটা বুঝতে, মানে মঙ্কহাউস ইংলিশটা লেখা আছে, এটা কোনো কারণে F.J. মঙ্কহাউসের মতে সমুদ্র তলদেশে সঞ্চিত যাবতীয় পদার্থকে সমুদ্র সঞ্চয় নামে অভিহিত করেছেন। তাহলে সমুদ্রবিজ্ঞানী মঙ্কহাউস তার মতে কি সমুদ্র তলদেশে সঞ্চিত যাবতীয় পদার্থের সঞ্চয়ই হচ্ছে সামুদ্রিক সঞ্চয়। দ্য টার্ম মেরিন ডিপোজিটস ইনক্লুডস all the material which is accumulating on the floor of the sea or ocean.
এই কারণে সমুদ্রের তলদেশে সঞ্চিত যাবতীয় জৈব অজৈব পদার্থের সমৃদ্ধ পলিরাশির অসংলগ্ন বা আলগা স্তরকে সাধারণভাবে সামুদ্রিক সঞ্চয় বলে। এই সামুদ্রিক সঞ্চয়ের কারণ কি? সামুদ্রিক সঞ্চয় কারণ কি মানে কি কারণে সঞ্চিত হয়, বা সামুদ্রিক সঞ্চয়ের যে উৎস বা তার যে কোথা থেকে সঞ্চিত হচ্ছে না, একটা হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা সঞ্চয়, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ক্ষয় করছে এবং নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এগুলো যেহেতু বহমান শক্তি, এদের দ্বারা বাহিত পদার্থ দ্বারা সামুদ্রিক সঞ্চয় ঘটে। এছাড়া আগ্নেয়গিরি, এখানে একটা কমা হবে, আমি কালকে একটা নোটসে কারেকশন করলাম, আগ্নেয়গিরি মরুভূমি থেকে বায়ু প্রবাহিত হয়ে সামুদ্রিক সঞ্চয় ঘটায়। অগ্নুৎপাত দ্বারা, অগ্নুৎপাত বানানটা ভুল আছে, পরে বলে দিচ্ছি, এখানটা জফলা হবে। অগ্নুৎপাত দ্বারা সামুদ্রিক সঞ্চয়, সমুদ্র গর্ভের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে, এখানে জফলা হবে, নির্গত লাভা, ছাই প্রভৃতি সঞ্চিত হয়ে সামুদ্রিক সঞ্চয় ঘটে। প্রবাল সঞ্চয়, ফোরামিনিফেরা নামক প্রবাল সঞ্চিত হয়ে সামুদ্রিক সঞ্চয় ঘটায়। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, সমুদ্রের তলদেশে থাকা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ মারা গেলে তাদের দেহাবশেষ সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়। প্রাণীর মল বা বর্জ্য পদার্থ, সমুদ্রে বসবাসকারী বিভিন্ন প্রাণীর মল বা বর্জ্য পদার্থ সঞ্চিত হয়ে সামুদ্রিক সঞ্চয় ঘটে। মহাজাগতিক বস্তু সামগ্রী, সমুদ্রে উল্কাপাতজনিত অবক্ষেপের ফলেও সামুদ্রিক সঞ্চয় ঘটে। তাহলে এই যে বললাম যে সমুদ্র সঞ্চয়ের কারণ বা সমুদ্র সঞ্চয়ের উৎসগুলো কি কি, কোথা থেকে সমুদ্র সঞ্চয়টা ঘটছে, একটা প্রাকৃতিক শক্তি দ্বারা নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির কথা বললাম। এছাড়া প্রবাল সঞ্চিত হয়ে, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ সঞ্চিত হয়ে, অগ্নুৎপাত থেকে যে আগ্নেয়গিরির অগ্নুদ্গম, প্রাণী যে বসবাস করে সমুদ্রে তাদের মল বা বর্জ্য পদার্থ থেকে, মহাজাগতিক বস্তু উল্কাপাত যেমন, এছাড়া সমুদ্রে যে প্রাণী বসবাস করছে তাদের দেহাবশেষ। আচ্ছা, দেহাবশেষটা বলেছি, তাহলে এইগুলো গেল সামুদ্রিক সঞ্চয়ের কারণ, কি কারণে সামুদ্রিক সঞ্চয় ঘটে। এবার সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণী বিভাগ দেখব। সামুদ্রিক সঞ্চয়কে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, উপাদান অনুসারে। খুব গুরুত্বপূর্ণ অবস্থান অনুসারেটা এবং সঙ্গে উপাদান অনুসারে। অবস্থান অনুসারেই যখনই ভাগ করবো তখনই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন উপাদান অনুসারে কোথায় কোন উপাদানটা সঞ্চিত হয়েছে। প্রথমে আমরা উৎপত্তি অনুসারে দেখব। উৎপত্তি অনুসারে স্থলবিধৌত, অধক্ষিপ্ত, যেটা আগে বলে এলাম, অগ্নুৎপাতজনিত রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট জৈব অবক্ষেপ, অপার্থিব পদার্থের সঞ্চয়। অবস্থান অনুসারে তটদেশীয় অবক্ষেপণ, অগভীর সমুদ্রে। তটদেশ মানে যেখানটাতে বেলাভূমিতে সমুদ্র তরঙ্গ জোয়ারের সময় সবচেয়ে জল ঊর্ধ্বসীমা পর্যন্ত উঠে যায়, ভাটার সময় নেমে যায়, সেই অঞ্চলটা হচ্ছে তটভূমি। তটদেশে অবক্ষেপণ। অগভীর সমুদ্রে যেখানটা মোটামুটি হেঁটে চলে যাওয়া যায়, আমরা স্নান করি, সেখান থেকে এটা মোটামুটি মানে 200 মিটার গভীরতা পর্যন্ত, মানে যেখানে মহিষোপান যতটা বিস্তৃত। আর গভীর সমুদ্রে মানে তো একদম মহীঢাল এবং তারপরের অংশ, তারপরে সমুদ্রের গভীরতম অংশ এবং সমুদ্র খাত, যেটা গভীর সমুদ্রের সমতল ভূমি, তার মধ্যে সমুদ্র খাত রয়েছে। আমি আগেই যে তোমাদের সমুদ্র তলদেশে ভূপ্রকৃতি পড়িয়েছি, সেখানে এই ব্যাপারগুলো ডিটেলস আলোচনা করা আছে। আমি বারবারই ভুলে যাই যে একটা ভিডিওর লিঙ্ক, মানে এইটাতে আমি অবশ্যই চেষ্টা করছি যে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তবে এখন তোমরা ইউটিউবে অনেক বেশি মানে যাতায়াত করো, তো তোমরা আমার চ্যানেলে দেখবে, চ্যানেলের যখনই আমার ভিডিওটা দেখছো, বাঁ দিকে আমার চ্যানেলের আইকনটা আছে, ওই আইকনে প্রেস করলেই তোমরা একদম আমার যে হোম পেজে চলে যেতে পারবে। সেখান থেকে ভিডিওসগুলো থাম্বনেলে দেখবে, সমস্ত ক্লাস করে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা অবস্থান অনুসারে বললাম, তটদেশীয়, অগভীর সমুদ্রে, আমার শর্টসেও একটা করা আছে যে তটদেশীয় অংশে কী কী সঞ্চিত হচ্ছে, অগভীর অংশে কী কী, মহীঢালে কী কী, গভীর সমুদ্রে কী কী উপাদান সঞ্চিত হচ্ছে। উপাদান অনুসারে কি জৈব উপাদান, অজৈব উপাদান। এই যে উপাদান অনুসারে জৈব এবং অজৈব, জৈবর মধ্যে অগভীর সমুদ্রে আর গভীর সমুদ্রে। গভীর সমুদ্রে কী কী না, চুন জাতীয়, উপাদান অনুসারে এটা ভাগ করছি তো, চুন জাতীয় আর বালুকা জাতীয়। চুন জাতীয় সিন্ধুমলের মধ্যে টেরোপড, ক্লোবিজেরিনা, আর বালুকা জাতীয়র মধ্যে আছে রেডিওলেরিয়ান এবং ডায়াটন। আর একটা তো বললাম উপাদান অনুসারে। অজৈব উপাদান যেটা জীব জগৎ থেকে সৃষ্ট নয়, সেগুলো যে কোনো প্রাকৃতিক পরিবেশ থেকে হতে পারে, সে স্থলভাগই হোক আর সমুদ্রের অভ্যন্তরে যে অগ্নুৎপাত সেখান থেকেই হোক।
এবার আমরা এগুলো একটু ডিটেল জানবো। উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ। এই পদ্ধতিতে সামুদ্রিক অবক্ষয়ের নয় অবক্ষেপকে সামুদ্রিক অবক্ষেপকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। ইংলিশে করে দিলাম, 6 ভাগে ভাগ করা হয়। দিয়ে একটা ছেদ দিয়ে দিই। প্রধান ভাগ ও উপবিভাগগুলি হলো স্থলবিধৌত পদার্থের সঞ্চয়, ডিপোজিশন অফ ল্যান্ড ওয়াস্ট মেটেরিয়ালস। স্থলভাগের আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত বিভিন্ন শিলা আবহবিকারক ক্ষয়ীভবনের মাধ্যমে নুড়ি, বালি, পলি ও কাদায় পরিণত হয় এবং নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি শক্তির মাধ্যমে বাহিত হয়ে অবশেষে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়। অর্থাৎ বড় পদার্থগুলি উপকূলের কাছে এবং সূক্ষ্ম পদার্থগুলো কি ভেসে অনেক ভেতর পর্যন্ত যেতে পারবে, কিন্তু বড় বড় নুড়ি, বালি, পাথর, কাঁকড় সেগুলো অত দূর পর্যন্ত ভেসে যেতে পারবে না। মোটামুটি আকার অনুসারে প্রথমেই ভারী উপাদানগুলো যেগুলো নুড়ি সেগুলো আগে সঞ্চয় হবে, তারপরে যখন সমুদ্রের ভেতরের দিকে যাবে সূক্ষ্ম পদার্থগুলো। তাহলে আবহবিকারক ক্ষয়ীভবনের মাধ্যমে নুড়ি, বালি, পলি কাদায় পরিণত হচ্ছে, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির মাধ্যমে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে, মানে এটাই প্রথমে, অর্থাৎ উপকূলের সামনের দিকের অংশে বড় বড় নুড়ি পাথরগুলো, তারপরে বালি, পলি, কাদা, একদম সূক্ষ্ম কণাগুলো সমুদ্র গর্ভে চলে যাবে। বড় পদার্থগুলি উপকূলের কাছে, সূক্ষ্ম পদার্থ সমুদ্র থেকে দূরে সঞ্চিত হয়। স্থলভাগ বিধৌত বিভিন্ন আকারের পদার্থগুলো কি কি? এই স্থলভাগ থেকে আসা, আমি তো বলে দিলাম বড় ছোট বাছাই হয়ে হয়ে চলে যাবে। তারা কি কি? না, নুড়ি, সাধারণত 2 থেকে 256 মিলিমিটার ব্যাসযুক্ত শিলাখণ্ড হলো নুড়ি। সমুদ্র তরঙ্গ, হিমবাহ, নদীকার্যে সৃষ্ট নুড়ি ভারী হওয়ায় উপকূলে সঞ্চিত হয়। নদীর মোহনার কাছে সমুদ্রের নুড়ির সঞ্চয় তুলনামূলক কম হয়। এবারে আমরা উপকূলের কাছে বললাম, কিন্তু নদীর মোহনার কাছে নদীও তো তার দ্রুত গতিতে ক্ষয় করতে করতে নিয়ে আসে, এবং নদীর যে বাহিত উপাদানগুলো তার মধ্যে মানে এই যে তার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ক্রস করে আসছে, যখন নিম্নগতিতে এসে পৌঁছাচ্ছে তখন সেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কণাতে পরিণত হচ্ছে। ফলে নদীর মোহনার কাছে কিন্তু নুড়ির সঞ্চয় তুলনামূলকভাবে কম। নদীর আমরা জানি যে উচ্চগতিতে নুড়ি পাথর যা দেখা গেছে এবং সে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করেছে, মন্থকূপ বা পটহোল তৈরি করেছে। এরপরে বালি, 1/16 1/16 মিলিমিটার থেকে 2 মিলিমিটার ব্যাসযুক্ত পদার্থ হচ্ছে বালি। সমুদ্র তরঙ্গের কার্য ও নদীবাহিত এই পদার্থের মধ্যে কোয়ার্টজ খনিজের প্রাধান্য বেশি। মোটা দানর হয়ে গেছে, মোটা দানার। মোটা দানার বালি উপকূলে সঞ্চিত হয়ে সমুদ্র সৈকত গঠন করে এবং সূক্ষ্ম বালি দূরে সঞ্চিত হয়। সূক্ষ্ম পলি ও কাদা, বালির তুলনায় অনেক বেশি সূক্ষ্ম হলো পলি ও কাদা। স্থলভাগজাত সব পদার্থ সমুদ্র স্রোত, কি বানান ভুল হয়েছে, এগুলো তোমরা মনে কিছু করবে না, মানে এগুলো হচ্ছে সবই আমার নোটস বানানো। টাইপ করতে গিয়ে কখনো মুখে বলেছি, সেগুলো হয়তো ঠিকঠাক বানান দেয়নি। যাই হোক, আমার কারেকশন করে নেওয়া উচিত ছিল। সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতির মাধ্যমে উপকূল, গভীর সমুদ্র সব স্থানেই সঞ্চিত হয়। পলির রং অনুযায়ী কাদা আবার 3 প্রকার। দেখো আমরা এখানে কি বললাম, প্রথমেই হচ্ছে নুড়ি, তারপরে আরেকটু ছোট হয়ে গেলে দানাগুলো বালি, আর একটু নয় অনেকটাই, মানে এখানে 2 মিলিমিটারটা স্টার, 256 মিলিমিটার হতে পারে ব্যাস হতে পারে নুড়ি, আর এখানে 2 মিলিমিটারটা লাস্ট। কত থেকে? 1/16 1/16, 16 ভাগের 1 ভাগ, মানে 1 মিলিমিটারের 16 ভাগের 1 ভাগ থেকে 2 মিলিমিটার পর্যন্ত হচ্ছে বালি। সমুদ্র তরঙ্গের কাজ আর নদীবাহিত পদার্থের মধ্যে কোয়ার্টজ খনিজের প্রাধান্য থাকে। মোটা দানার বালি উপকূলে সঞ্চিত হয়ে সৈকত গঠন করে এবং সূক্ষ্ম বালি দূরে সঞ্চিত হয়, মানে সমুদ্রের গভীরে চলে যায়। সূক্ষ্ম পলি ও কাদা, বালির তুলনায় অনেক বেশি সূক্ষ্ম হলো পলি ও কাদা। স্থলভাগজাত সব পদার্থ সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতির মাধ্যমে উপকূল, গভীর সমুদ্র সব স্থানেই সঞ্চিত হয়। পলির রং অনুযায়ী কাদা আবার 3 প্রকার। নীল কাদা, আয়রন সালফাইড,
এক সেকেন্ড। আয়রন সালফাইড ও জৈব সমৃদ্ধ শিলা থেকে এই ধরনের পলীয় কাদা সমুদ্র উপকূলের খুব কাছে সঞ্চিত হয়। তাহলে তিনটে যে নুড়ি বালি সূক্ষ্মপলীয় কাদা, তার মধ্যে ছোট ছোট যে কণা বা সূক্ষ্মপলীয় কাদা, তাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। নীল কাদা, নীল কাদার মধ্যে কিসের পরিমাণ বেশি থাকে? আয়রন সালফাইড ও জৈব পদার্থ। এটা এর মধ্যে যেগুলো একটু বড়, সেগুলো হচ্ছে মানে একটু বড় দানা, সেগুলো উপকূলের কাছে, আর বাকিটা সমুদ্রে চলে যায়। লাল কাদা আয়রন সমৃদ্ধ, তাহলে নীল কাদারটা আয়রন সালফাইড জৈব পদার্থ সমৃদ্ধ, লাল কাদা আয়রন সমৃদ্ধ। এই কাদা পিতসাগর ব্রাজিল উপকূলে দেখা যায়, মূলত এই অঞ্চলটাতে এর প্রাধান্য। সবুজ কাদা নদীর মোহনা থেকে দূরে উপকূল অংশে যেখানে প্রতিনিয়ত পলি সঞ্চয় কম, সেখানে পটাশিয়াম সিলিকেট সমৃদ্ধ। তাহলে সবুজ কাদাতে কিসের পরিমাণ বেশি থাকে? পটাশিয়াম সিলিকেট। এরপরে অধক্ষিপ্ত পদার্থের সঞ্চয়। দেখো, এর আগে আমরা কোন ভাগটা পড়ছিলাম? স্থলবিধৌত পদার্থের সঞ্চয়। আমরা প্রধান যে ভাগগুলো পড়ব সঞ্চয়ের, স্থলবিধৌত পদার্থ, তার মধ্যে নুড়িবাড়ি কাদা হয়ে গেল। দ্বিতীয় ভাগে অধক্ষিপ্ত পদার্থের সঞ্চয়। 3 নম্বরে অগ্নুৎপাতজনিত পদার্থের সঞ্চয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সৃষ্ট পদার্থ তার সঞ্চয়। জৈব অবক্ষেপ, জৈব অবক্ষেপকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আর 6 দাগে আছে অপার্থিব বস্তুর অবক্ষেপ। এরপরে আমার বিভিন্ন এই যেটা দেখাচ্ছিলাম, তটদেশীয় অঞ্চলে নুড়িবাড়ি সঞ্চয় অবস্থান অনুসারে। অগভীর মহিষোপান অঞ্চলে এখানে সঞ্চিত হচ্ছে বালি কাদা প্রবাল, মহিঢালে নীল কাদা লাল কাদা সবুজ কাদা। গভীর সমুদ্রে চুন জাতীয় সিন্ধুমল যেমন টেরোপট গ্লোবিজারিনা, আর বালুকা জাতীয় সিন্ধুমল যেমন রেডিওলেরিয়ান ডায়াটম। আচ্ছা, যাই হোক, আমরা দ্বিতীয় ভাগটাতে আসব। দ্বিতীয় ভাগে কি বললাম? অধক্ষিপ্ত পদার্থের সঞ্চয়, ডিপোজিশন অফ সেডিমেন্টাল মেটেরিয়ালস। সমুদ্রের জলে যেসব পদার্থ দ্রবীভূত হয় না, তারা সমুদ্রের তলদেশে থিতিয়ে পড়ে যে প্রকার সঞ্চয়ের সৃষ্টি হয় তাকে অধক্ষিপ্ত পদার্থের সঞ্চয় বলে। এই প্রকার সঞ্চয় স্থলবেষ্টিত সমুদ্র বা উপহ্রদে অত্যধিক বাষ্পীভবনের ফলে ঘটে। ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট, ফসফেট, আয়রন সালফাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড প্রভৃতি কণা সমুদ্রের তলদেশে থিতিয়ে পড়ে এই প্রকার সঞ্চয়ের সৃষ্টি হয়। 3 দাগে অগ্নুৎপাতজাত পদার্থের সঞ্চয়। সমুদ্রের তলদেশে যে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে, সেই সব আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থসমূহ সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে অবক্ষেপের সৃষ্টি হয় তাদের অগ্নুৎপাতজনিত পদার্থের সঞ্চয় বলে। দেখো, এখানে অগ্নুৎপাত বানানটা ঠিক আছে, এখান থেকে নিয়ে গিয়ে আমি ওখানে কপি করেও পেস্ট করে দিতে পারি, কিন্তু তোমাদেরকে ওখানে ভুল বানানটাই দেখানো হয়ে গেছে, যেহেতু আমি পরে কারেকশান করে নেব। কিন্তু তোমরা বানানটা হচ্ছে এই বানানটাই কারেক্ট, এখানে একটা জ ফলা আসবে, যেটা এখানে ঠিক করা আছে। তাহলে সমুদ্রের তলদেশে অসংখ্য আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে অবক্ষেপের সৃষ্টি হয় তাদের অগ্নুৎপাতজনিত পদার্থের সঞ্চয় বলে। এই প্রকার সঞ্চয়ের ফলে সমুদ্রে অসংখ্য দ্বীপের সৃষ্টি হয়। ভারতের নারকোন্ডাম, ব্যারেন এই প্রকার দ্বীপের উদাহরণ। তাহলে দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উৎক্ষিপ্ত পদার্থ সঞ্চিত হয়ে একটা দ্বীপ গঠন করেছে, যেমন ব্যারেন নারকোন্ডাম। আমরা আগ্নেয় দ্বীপের উদাহরণ বললে ব্যারেন নারকোন্ডামের কথাই বলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি। রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট পদার্থের সঞ্চয়। সমুদ্র জলে এই যে কোয়ার্টজ আছে, গ্লুকোনাইট আছে, হর্নব্লেন্ড আছে, ক্লে মিনারেল আছে, এদের সঙ্গে সমুদ্র জলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ার ফলে যেসব পদার্থের সৃষ্টি হয় তার মধ্যে যেগুলো ভারী হবে সেগুলো তলদেশে সঞ্চিত হয়, তাকে রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট পদার্থের সঞ্চয় বলে। জৈব অবক্ষেপ বারে বারেই বলেছি, তবে এবারে একটু ডিটেল মানে বিভিন্ন ভাগে দেখাবো কীরকম। সমুদ্রে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের দেহাবশে সুদীর্ঘকাল ধরে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে অবক্ষেপের সৃষ্টি হয় তাকে জৈব অবক্ষেপ বলে। জৈব অবক্ষেপকে দুভাগে ভাগ করা যায়। নেরিটিক অবক্ষেপ, ল্যাটিন শব্দ নেরিট কথার অর্থ সামুদ্রিক, শামুক। অগভীর সমুদ্রে অবস্থিত জৈব পদার্থগুলির মৃত প্রাণী ও উদ্ভিদ, খোলস, কঙ্কাল, হাড় প্রভৃতি সঞ্চিত হয়ে যে অবক্ষেপণের সৃষ্টি হয় তাকে, এটা আবার কোথা থেকে কী হলো, তাকে নেরিটিক অবক্ষেপ বলে। তাহলে এই জৈব অবক্ষেপকে দুভাগে ভাগ করা যায়, নেরিটিক অবক্ষেপ, পিলাজিক অবক্ষেপ। তার মধ্যে যেখানে মানে শামুক জাতীয় যে প্রাণী, তাদের খোলস, কঙ্কাল, হাড় এগুলো যখন সঞ্চিত হয় অবক্ষেপের সৃষ্টি হয়। এছাড়া মৃত উদ্ভিদও রয়েছে, তাকে বলছে নেরিটিক অবক্ষেপ। তাহলে পিলাজিক অবক্ষেপ কি? উন্মুক্ত সামুদ্রিক পরিবেশে ভাসমান এক প্রকার মৃত শ্যাওলা, অ্যালগাই
সমুদ্রের তলদেশে সঞ্চিত হলে তাকে বলে পিলাজিক অবক্ষেপ। গ্রিক শব্দ পিলাজোসের অর্থ উন্মুক্ত সমুদ্র, আর নেরিট কথার অর্থ সামুদ্রিক শামুক। তাহলে শামুক থেকে নেরিটিক অবক্ষেপ। মোটামুটি শামুক, ঝিনুক, গুগলি, শঙ্খ, এদের কঙ্কাল, খোলস, হাড়, এগুলো থেকে যে অবক্ষেপের সৃষ্টি হয় সেটা হচ্ছে নেরিটিক অবক্ষেপ। আর অ্যালগি, অ্যালগাই, এগুলোর যে মৃত শ্যাওলা, তাদের অবক্ষেপ, তাদের মানে মৃত অংশ সঞ্চিত হয়ে যে অবক্ষেপ, সেটা হচ্ছে পিলাজিক অবক্ষেপ। এই সঞ্চয় অনেকটা তরল কাদার মতো অবস্থান করে। এই তরল কাদাকে সিন্ধুমল বা উজ বলে। উপাদান অনুসারে সিন্ধুমল দু প্রকার, চুন জাতীয় সিন্ধুমল এবং বালুকা জাতীয় সিন্ধুমল। এই ভাগটাও আসবো, এর পার্থক্যও বলবো। তাহলে সিন্ধুমল কোনটা? মূলত মৃত শ্যাওলার দেহাবশেষ, যেটা পিলাজিক অবক্ষেপ। এটা তরল কাদার মতো অবস্থান করে। এই কাদাকেই দুভাগে ভাগ করছে, একে উজ বা ওজা বলে। অপার্থিব বস্তুর অবক্ষেপ, আমরা যে 1, 2, 3, 4, 5, 6 করে পড়ে আসছি, এটা অপার্থিব বস্তুর অবক্ষেপ। মহাকাশ থেকে আসা মহাজাগতিক ধূলিকণা সমুদ্রে পতিত হয়ে যে সঞ্চয়ের সৃষ্টি করে তাকে অপার্থিব পদার্থের সঞ্চয় বলে। এতে লৌহ অক্সাইডের প্রাধান্য থাকে। দেখো, এই যে অবস্থান অনুসারে যে পড়ছিলাম, অগভীর সমুদ্র এই অংশটা, তটদেশে নুড়িবালি, অগভীর মহিষোপানে সঞ্চিত হচ্ছে বালিকাদা প্রবাল, মহিঢালে সঞ্চিত হচ্ছে নীলকাদা, লাল কাদা, সবুজ কাদা প্রবাল। গভীর সমুদ্রে কি সঞ্চিত হচ্ছে? চুন জাতীয় সিন্ধুমল, বালুকা জাতীয় সিন্ধুমল। চুন জাতীয় সিন্ধুমলের মধ্যে আছে টেরোপড, গ্লোবিজারিনা, আর বালুকা জাতীয় সিন্ধুমলের মধ্যে আছে রেডিওলেরিয়ান ডায়াটম। এগুলো কিন্তু কাদা, রেডিওলেরিয়ান ডায়াটম। আমরা এই যে চুন জাতীয় এবং বালুকা জাতীয় সিন্ধুমল যে কাদা, তার মানে এইখানে পুরোপুরি কাদায় পরিণত হয়ে যায়। এবারে অবস্থান অনুসারে যেটা আমি দেখিয়ে এলাম ছকটাতে এক্ষুনি, যে অগভীর অংশে, প্রথমে তটদেশে, অগভীর অংশে কোথায় কি? তটদেশে আগেই বলেছি, জলের নিচের সীমার মধ্যবর্তী অংশে। আচ্ছা, এখানে কিছু কথা জোয়ারের ঊর্ধ্বসীমা এবং ভাটার দেখো লিখে দিচ্ছি, জোয়ারের ঊর্ধ্বসীমা, জোয়ারের জল যতটা ওঠে, এবং ভাটার জলের নিচের সীমার মধ্যবর্তী অংশে সঞ্চিত সামুদ্রিক অবক্ষেপণকে তটদেশীয় অবক্ষেপণ বলে। এই অবক্ষেপে বড় বড় গণ্ডশিলা, নুড়ি, বালুকারাশি প্রভৃতি দেখা যায়। এখানে বড় বড় নুড়ি, কমা দিয়ে একটা, মোটা দানাযুক্ত বালি সঞ্চিত হয়। এছাড়া সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়ে থাকে। দেখো, তোমরা দেখছো অনেক কিছু কারেকশন করছি। আসলে নোটসগুলো আমাকে খুব তাড়াতাড়ি রেডি করতে হয়েছে। আমি আবারও বলছি, যাতে বড় বইয়ের বোঝা তোমাদেরকে বইতে না হয়, তার জন্য আমি বই থেকে একদম যেটুকু দরকার, তোমরা এখন পড়ার হার অত্যন্ত কমিয়ে দিয়েছো। বিশেষত 11-এ তোমাদের স্কুলে পরীক্ষা হয়ে গিয়ে তো তোমাদের পড়ার মানে ইচ্ছাটা যেন আরও কমে গেছে। যে স্কুলের পরীক্ষা, মাধ্যমিক দিয়ে আসার পরে তোমরা এই স্কুলের পরীক্ষা ব্যাপারটাকে পেয়ে গিয়ে অনেকটা হালকাভাবে নিয়েছো, কিন্তু 3rd সেম 4th সেম দুটোই বাইরে পরীক্ষা দিতে যেতে হবে, কাউন্সিলের কোশ্চেন। তাই চ্যাপ্টারটা ভালো করে জানলে এমসিকিউ পারবে, না হলে কিন্তু পারবে না। তাহলে বড় বড় নুড়ি, মোটা দানাযুক্ত বালি সঞ্চিত হয়। এছাড়া সামুদ্রিক প্রাণী, উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়। এরপরে অগভীর সমুদ্র, মানে তটদেশের পরের অংশ। সমুদ্র সৈকত থেকে গভীর সমুদ্রের দিকে বিস্তৃত অংশে, অর্থাৎ মহিষোপানে সঞ্চিত পদার্থকে অগভীর সমুদ্রের সঞ্চয় বলা হয়। তাহলে আগেরটা কোথায় ছিল? আগেরটা ছিল যেটা আমরা সমুদ্র সৈকত, বেলাভূমি বলি। এটা মহিষোপান অংশ, একদম 200 মিটার গভীরতা পর্যন্ত মহিষোপান, যতটা বিস্তৃত মহিঢালের আগের অংশ পর্যন্ত। এখানে এই যে সমুদ্রের গভীরতা 180 মিটার, এটা গড়ে ধরা হয়েছে। উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে 200 থেকে কোথাও 300 কিলোমিটার, কোথাও 500 কিলোমিটার মতো এই মহিষোপান বিস্তৃত। এখানে নদীবাহিত সূক্ষ্ম বালিকণা, আবার একটা বানান ভুল, নদীবাহিত সূক্ষ্ম বালিকণা, কাদা প্রভৃতি অজৈব পদার্থ এবং ঝিনুক, প্রবাল
প্রভৃতি জৈব পদার্থও সঞ্চিত থাকে নয়, সঞ্চিত থাকে। মন দিয়ে পড়বে, একটু বুঝে পড়বে যে কোনটা নেরিটিক অবক্ষেপ, কোনটা পেলাজিক অবক্ষেপ। পেলাজিক অবক্ষেপটাই যে কাদা, তারই যে ভাগ। আবার ওটাই যখন অবস্থান অনুসারে পড়ব, ওটা যে গভীর সমুদ্রের সঞ্চয়, একটু বুঝে পড়তে হবে। গভীর সমুদ্রের সঞ্চয়। এরপরে আমরা এই কাদার অবস্থান দেখব। মহীসোপানের পরবর্তী অংশ অর্থাৎ মহীঢালে সঞ্চিত পদার্থসমূহকে গভীর সমুদ্রের সঞ্চয়। শুধু মহীঢালে নয়, তার পরবর্তী অংশ যেটা গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্রখাত। বিভিন্ন প্রকার ধাতব পদার্থ মিশ্রিত থাকায় এখানকার কর্দমের রং বিভিন্ন রকম হয়ে থাকে। এখানকার বিভিন্ন রঙের কর্দমের পরিমাণ সর্বাধিক। এছাড়া এখানে লাল কর্দম এবং সবুজ কর্দম দেখা যায়। এখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, এখানে দেহাবশেষ বানানটা প্রবাল প্রভৃতি জৈব পদার্থ সঞ্চিত হয়। সমুদ্রের গভীরতম অংশ সমুদ্র খাতে জৈব পদার্থের সঞ্চয়ই বেশি। সঞ্চয়ই বেশি দেখা যায়। এই সব অঞ্চলে দুই ধরনের অবক্ষেপ পরিলক্ষিত হয়, যথা লোহিত কর্দম। উপকূল থেকে বহু দূরে অবস্থিত বলে এখানে অজৈব পদার্থের সঞ্চয়ের পরিমাণ খুবই কম। এই অংশের আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ সমূহ হল এখানকার একমাত্র অজৈব পদার্থের সঞ্চয়। আগ্নেয়গিরি নিঃসৃত সূক্ষ্ম উপাদান থেকে লোহিত কর্দমের উদ্ভব হয় বলে এখানে লোহিত কর্দম দেখা যায়। সিন্ধু কর্দম জৈব উপাদান এখানকার প্রধান সঞ্চয়। সমুদ্রের গভীর অংশে ছোট ছোট সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়। এদের সিন্ধুমল বা সিন্ধুকর্দ বা পেলাজিক উজ বলে। এই সিন্ধুমল শুকিয়ে গেলে মিহি পাউডারের মতো হয়। সিন্ধুমলকে দুভাগে ভাগ করা যায়। তাহলে দেখো, গভীর অংশে এই যে কাদা দেখা যায় বলছি, এটা হচ্ছে গভীরতম অংশ গভীর সমুদ্র সমভূমি বা সমুদ্রখাত। সেখানে দু ধরনের অবক্ষেপ, সেটা হচ্ছে লোহিত কর্দম এবং সিন্ধু কর্দম। লোহিত কর্দমে কি থাকে না, মূলত আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ থাকে। এখানে অজৈব পদার্থের সঞ্চয়ই বেশি। এটা আগ্নেয়গিরি থেকে নিঃসৃত উপাদান, মানে লাল রঙের কাদা তৈরি করে বলে কি লোহিত কর্দ বলে। সিন্ধু কর্দ কি না, সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়। এটা মনে রাখবে না, সিন্ধু কর্দ হচ্ছে সমুদ্র থেকে যে জিনিসপত্র তার কাদা। মানে আগেরটা ছিল কি আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ, লোহিত কর্দ। আর সিন্ধু কর্দ হচ্ছে সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয়। সিন্ধুমল শুকিয়ে গেলে মিহি পাউডারের মতো হয়। এই সিন্ধুমলকে আবার দুভাগে ভাগ করে। যেটা সিন্ধুমল সেটা হচ্ছে সমুদ্র থেকে পাওয়া উপাদান, তাকে দুভাগে ভাগ করে যায়, একটা চুন জাতীয়, একটা বালুকা জাতীয়। যে সিন্ধুমলে চুন জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে চুন জাতীয় সিন্ধুমল বলে। এই প্রকার সিন্ধুমলকে দুটি ভাগে ভাগ করা যায়, টেরোপড, গ্লোবিজারিনা। টেরোপডের মধ্যে কি থাকে, মোচাকৃতি যে সামুদ্রিক প্রাণী, শামুক, ঝিনুক, শঙ্খ, এদেরকে হচ্ছে টেরোপড। এতে 90% ক্যালসিয়াম কার্বনেট বা চুন থাকে। এই প্রকার সামুদ্রিক অবক্ষেপ আটলান্টিক মহাসাগরের ডলফিন ও চ্যালেঞ্জার উচ্চভূমির উপর এবং অস্ট্রেলিয়ার পূর্বাংশের অগভীর সমুদ্রে বেশি দেখা যায়। অস্ট্রেলিয়ার পূর্বাংশে তো আমরা প্রবাল প্রাচীরই গড়ে উঠতে দেখেছি। প্রবালটা অন্য জিনিস, এখানে শামুক, ঝিনুক, শঙ্খটা হলে তবেই টেরোপড সিন্ধু মল হবে বা টেরোপড উজ হবে। তাহলে আটলান্টিক মহাসাগরের যে মধ্য আটলান্টিক শৈলশিরা আছে, সেখানে ডলফিন, চ্যালেঞ্জার উচ্চভূমি আছে, সেখানে এটা দেখা যায়। অস্ট্রেলিয়ার পূর্বাংশে দেখা যায়। তাহলে গ্লোবিজারিনাতে কি আছে না, গ্লোবিজারিনা কর্দম জাতীয় পদার্থ, গ্লোবিজারিনা সিন্ধুমল নামে পরিচিত, যে চুন জাতীয় সিন্ধুমলে অতি সূক্ষ্ম বালুকা ও কর্দম জাতীয়। তাহলে এটাতে হচ্ছে শঙ্খ, ঝিনুকের দেহাবশেষ,
আর এখানে বালুকা কর্দম জাতীয় পদার্থের পরিমাণ বেশি। প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর নাতিশীতোষ্ণ সমুদ্র জলে এই প্রকার সিন্ধুমল অধিক থাকে, এটাতে কাদার পরিমাণ বেশি। এরপরে এই টেরোপড উজ আর গ্লোবিজারিনা উজের পার্থক্য দেখব। উৎপত্তি। টেরোপড হেটেরোপড নামক ভাসমান কম্বোজ জাতীয় শামুকের খোলক থেকে এই প্রকার উজ তৈরি হয়। ফ্লোরামিনিফেরা এটা গ্লোবিজারিনা। ফ্লোরামিনিফেরা গ্লোবিজারিনা নামক অতি ক্ষুদ্র সামুদ্রিক কীটের খোলক থেকে এই উজ উৎপন্ন হয়। বন্টন। অস্ট্রেলিয়ার পূর্বাংশ, চ্যালেঞ্জার, ডলফিন উচ্চভূমি। পূর্ব ভারত, পূর্ব প্রশান্ত, আটলান্টিক মহাসাগরের সঞ্চয় বেশি। চুন, এতে ক্যালসিয়াম কার্বনেট বা চুনের পরিমাণ প্রায় 90%। এতে চুন। টেরোপড অপেক্ষা গ্লোবিজারিনাতে অনেক কম, প্রায় 65%। টেরোপডে সিন্ধুকর্দের পরিমাণ গ্লোবিজারিনা অপেক্ষা কম, এখানে সিন্ধুকর্দের পরিমাণটা বেশি। তাহলে এখানে শামুক ঝিনুকের দেহাবশেষ বেশি, এখানে কাদার পরিমাণটা বেশি। গভীরতা 600 থেকে 2000 মিটার গভীরতায় থাকে, এটা 4000 থেকে 8000 মিটার গভীরতায় থাকে। আচ্ছা, এখানে অতটা গভীরে তো মানে এই শামুক ঝিনুক পাওয়া মুশকিল, তো 4000 থেকে 8000 মানে কোনো প্রাণের অস্তিত্বই থাকা মুশকিল, তো সেখানে এই কাদার পরিমাণটা বেশি। সঞ্চয়। বিভিন্ন মহাসাগরে এর পরিমাণ অপেক্ষাকৃত কম, বিভিন্ন মহাসাগরে এর পরিমাণ অনেক বেশি। মানে মহাসাগর অর্থাৎ যেখানে অতল গহ্বর, সেখানে এই কাদার পরিমাণ বেশি, কিন্তু এই শামুক ঝিনুক এগুলোর পরিমাণ কম। আচ্ছা, ওটা গেল চুন জাতীয় সিন্ধুমল, মানে চুনের ভাগটা থাকবে, শামুক ঝিনুক ইত্যাদি দেহাবশেষ, কিন্তু একটাতে যেটা ডায়াটম। আর গ্লোবিজারিনাতে হচ্ছে কাদার পরিমাণটা বেশি থাকবে। এরপরে বালুকা জাতীয় দুটো ভাগ। বালু জাতীয় সিন্ধুকর্দকেও দুভাগে ভাগ করা যায়, রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। ফ্লোরামিনিফেরা নামক এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক কীটের খোলক থেকে রেডিওলারিয়ান, একটু বানানটা ভুল আছে, কারেকশন করে দিই। ফ্লোরামিনিফেরা নামক এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক কীটের খোলক থেকে রেডিওলারিয়ান সিন্ধুকর্দ গঠিত হয়। যেহেতু খোলকের মধ্যে চুন জাতীয় উপাদানের তুলনায় বালি বেশি থাকে, তাই এই সিন্ধুকর্দগুলি বালি জাতীয় হয়। প্রশান্ত মহাসাগরের গভীর জলে 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ধরনের সিন্ধুকর্দ প্রচুর পরিমাণে সঞ্চিত আছে। ডায়াটম সিন্ধুকর্দ কোনটা না, এই জাতীয় সিন্ধুকর্দ এক ধরনের অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদের দেহাবশেষ থেকে সৃষ্টি হয়। এটি হলদে রঙের হয়, এটি শুকিয়ে গেলে মিহি সাদা পাউডারের মতো দেখায়। সাধারণত শীতপ্রধান অঞ্চলের গভীর সমুদ্রে 1000 থেকে 4000 মিটার গভীরতায় এই সিন্ধুকর্দ সঞ্চিত হয়। দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকার নিকটবর্তী সমুদ্রে, সুমেরু মহাসাগরে, উত্তর প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে এটি দেখা যায়। এরপরে রেডিওলারিয়ান আর গ্লোবিজারিনার পার্থক্য দেখব। এটা কিন্তু বালুকা জাতীয় সিন্ধুমল দুটোর পার্থক্য। আগেরটা ছিল চুন জাতীয়, গ্লোবিজারিনা ডায়াটম, আর এখানে রেডিওলারিয়ান আর রেডিওলারিয়ান ডায়াটম ছিল, এখানে গ্লোবিজারিনা টেরোপড আর গ্লোবিজারিনার পার্থক্য ছিল, আর এখানে রেডিওলারিয়ান এবং ডায়াটম। এই যে বালুকা জাতীয়ের মধ্যে রেডিওলারিয়ান এবং ডায়াটম, কিন্তু পার্থক্যটা আমরা রেডিওলারিয়ানের সঙ্গে গ্লোবিজারিনার করেছি। রেডিওলারিয়ান ও প্রোটোজোয়া দেহাবশেষ সঞ্চিত হয়ে গঠিত হয়, আর গ্লোবিজারিনা ফ্লোরামিনিফেরা নামক যে প্রাণী তার খোলক সঞ্চিত হয়ে গঠিত হয়। প্রকৃতি। এটি সিলিকা বা বালুকা জাতীয়, আর ওটা তো চুন জাতীয় থেকে নিয়ে এলাম গ্লোবিজারিনাটাকে। অবস্থান প্রশান্ত ভারত মহাসাগরে এদের সঞ্চয় সর্বাধিক, পূর্ব প্রশান্ত, পূর্ব ভারত ও আটলান্টিক মহাসাগরে এদের সঞ্চয় সবচেয়ে বেশি। গভীরতা 5000 মিটার গভীরতায় দেখা যায়, কোনটা রেডিওলারিয়ান। আর গ্লোবিজারিনাতে 2000 থেকে 4000 মিটার গভীরতায় দেখা যায়, এটা আমরা আগেও দেখেছি। উষ্ণতা। অপেক্ষাকৃত কম উষ্ণ জলে এদের সঞ্চয় বেশি, অধিক উষ্ণতাযুক্ত জলে এই ধরনের সঞ্চয় ঘটে। সঞ্চয়। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল এই সিন্ধুমল দ্বারা আবৃত। প্রশান্ত মহাসাগরের 22 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল এই সিন্ধুমল দ্বারা আবৃত। দেখো, এইখানে বালুকা জাতীয় সিন্ধুমলে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে
চুন জাতীয় মানে সামুদ্রিক প্রাণীর খোলক থেকে। সেটা সামুদ্রিক প্রাণীর খোলক চুনাপাথর কোথাও কম কোথাও বেশি, কিন্তু বালুকা জাতীয় সিন্ধুমঞ্চ যেটা রেডিওল্যারিয়ান এবং ডায়াটম। রেডিওল্যারিয়ানটা হচ্ছে ফ্লোরামেনিফেরা নামক একরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামুদ্রিক কীটের খোলক দিয়ে তৈরি। এটার বেশি অবস্থান 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে, কিন্তু এই যে খোলকের মধ্যে ফ্লোরামেনিফেরা নামক খোলকের মধ্যে চুন জাতীয় উপাদানের তুলনায় বালি বেশি থাকে। তাহলে রেডিওল্যারিয়ান যেটা সেটা ফ্লোরামেনিফেরা থেকে উৎপত্তি লাভ করছে, এটা একটা সামুদ্রিক কীট, কিন্তু তাতে চুনের চাইতে বালি বেশি থাকে। তাই জন্য রেডিওল্যারিয়ানটা হচ্ছে, যেটা রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ সেটা বালুকা জাতীয় সিন্ধুমল। আরেকটা বালুকা জাতীয় সিন্ধুমল কোনটা? সেটা হচ্ছে ডায়াটম। এক ধরনের সিন্ধুকর্দ এক ধরনের অতি ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদের দেহাবশেষ থেকে সৃষ্টি হয়। এটি হলদে রঙের হয়, শুকিয়ে গেলে সাদা পাউডারের মতো হয়ে যায়। সাধারণত শীতপ্রধান অঞ্চলের গভীর সমুদ্রে এই সিন্ধুকর্দ, সেই জন্যই শীতপ্রধান অঞ্চলে বলেই আন্টার্কটিকার নিকটবর্তী সমুদ্রে, সুমেরু মহাসাগরে, উত্তর প্রশান্ত মহাসাগরে এটির প্রচুর পরিমাণে দেখা যায়। পার্থক্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে রেডিওল্যারিয়ান অর্থাৎ বালুকা জাতীয়র মধ্যে একটা, আর গ্লোবিজারিনা হচ্ছে একটা চুন জাতীয়র মধ্যে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। আমার নিচের দিকের ক্লাসগুলো অর্থাৎ 7 থেকে 10 তো ক্লাস করে দেওয়া আছেই, সমস্ত কঠিন চ্যাপ্টার সহ প্রায় সব চ্যাপ্টারই করে দেওয়া আছে, হয়তো 7, 8-এর কিছু কম আছে। 11-এর ক্লাসগুলোও কিন্তু তোমাদের করে দেওয়া আছে, কিন্তু আমি 12টাকে চেষ্টা করছি, যেহেতু তোমাদের একটা ভিত্তি পরীক্ষার কাজ করছে, একদম পরপর সমস্ত কিছু আলোচনার মধ্যে নিয়ে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।